হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম তোমাদের টিবিআর একাডেমিতে। আমি তোমাদের সৌপম স্যার চলে এসেছি তোমাদের জন্য এনএমজিএনএম 2024 এর লাইভ সেন্সের একটা প্র্যাকটিস সেট নিয়ে। তো আজকে কিন্তু আমরা সেট নাম্বার 17 নিয়ে ডিসকাস করব। এর আগে কিন্তু আমরা যে সেটগুলো করে ফেলেছি অবশ্যই করে আশা করি তোমরা দেখেছো। যারা দেখোনি অবশ্যই করে ক্লাসগুলো দেখে নেবে। যদি সেখান থেকে তোমাদের কোনো কোয়ারি থাকে, কোনো রকম প্রবলেম থাকে, কোনো কিছু জিজ্ঞাসা থাকে, অবশ্যই করে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে জয়েন করবে এবং সেখান থেকে কিন্তু আমাদের সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে। যে কোনো রকম প্রবলেম হলে জানাতে পারো, সেই প্রবলেমগুলো কিন্তু সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো লিঙ্কগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাবে তোমরা, সেখান থেকে অবশ্যই করে জয়েন করবে। আর এই যে ক্লাসগুলো তোমরা করছো, এই ক্লাসের ফ্রি পিডিএফ গুলো পাওয়ার জন্য অবশ্যই করে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ যেটা গ্রুপ রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে জয়েন করতে হবে। লিঙ্কটা তোমরা ডেসক্রিপশন বক্সে গেলেই কিন্তু পেয়ে যাবে। তো চলো আজকের আমরা ক্লাসটা কন্টিনিউ করব। আজকে ক্লাসে কি কি কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখে নেব। তো ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ, ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে কি বলছে এখানে, সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণীর সংযোগ রক্ষাকারী প্রাণীটি হলো। সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণীর সংযোগ রক্ষাকারী মানে কানেক্টিং লিঙ্ক আমরা যেটাকে বলবো। তাহলে সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণী, সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণীর এদের যে কানেক্টিং লিঙ্ক, এই কানেক্টিং লিঙ্ক আমরা কাকে বলছি? তাহলে দেখো এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের যে অভিযোজন চ্যাপ্টারটা রয়েছে বা আমাদের যে বিবর্তন যেটা রয়েছে, তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারছি যে যেহেতু কানেক্টিং লিঙ্ক পাওয়া যাচ্ছে, তার মানে সরীসৃপ থেকে কিন্তু স্তন্যপায়ী যে উদ্বর্তন ঘটেছে, সরীসৃপ থেকেই যে স্তন্যপায়ী উদ্বর্তন ঘটেছে বা সরীসৃপ থেকে পক্ষীর উদ্বর্তন ঘটছে, এই সমস্ত যে এভিডেন্স গুলো, এই সমস্ত প্রমাণগুলো কিন্তু এই প্রাণীগুলো আমাদেরকে দিয়ে যায়। এই যে কানেক্টিং লিঙ্ক গুলো রয়েছে বা মিসিং লিঙ্ক গুলো রয়েছে আমাদের, তাহলে এখানে কানেক্টিং লিঙ্কের কথা বলেছে সরীসৃপ এবং স্তন্যপায়ী। তাহলে দেখে নেব আমাদের রাইট অ্যান্সার কি হচ্ছে। বলছে পেরিপেটাস, হংসচঞ্চু, আর্কিওপটেরিক্স নাকি লাংফিশ, কোনটা হবে আমাদের রাইট অ্যান্সার? এখানে তোমরা একটা প্রাণীর ছবি দেখতে পাচ্ছ স্লাইডের মধ্যে। এই প্রাণীটা নিশ্চয়ই তোমরা দেখেছো বইতে ছবিটা, এবং নামটা অবশ্যই তোমরা জানো, ঠিক আছে? এই যে প্রাণীটা দেখতে পাচ্ছ, তাহলে এর ছবিটার এর নামটা কি? প্রাণীটার নামটা আমরা জানি যে একে আমরা বলছি কি হংসচঞ্চু। তাহলে এই যে হংসচঞ্চু, এই হংসচঞ্চুই হচ্ছে কিন্তু সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণীর, সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণীর কিন্তু মিসিং লিঙ্ক, ঠিক আছে? সরি, কানেক্টিং লিঙ্ক, ঠিক আছে? কানেক্টিং লিঙ্ক বলবো আমরা, একে মিসিং লিঙ্ক বলবো না, ঠিক আছে? তাহলে এখানে রাইট অ্যান্সারটা আমাদের কিন্তু হয়ে যাচ্ছে হংসচঞ্চু বা প্লাটিপাস, ঠিক আছে? হংসচঞ্চু বা প্লাটিপাস হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমরা দেখবো যে এই কানেক্টিং লিঙ্ক, ঠিক আছে? এই হংসচঞ্চুকে আমরা বলবো প্লাটিপাস, এবং তার সঙ্গে সঙ্গে এর কিন্তু আমরা একটু সায়েন্টিফিক নেমটাও মনে রাখার চেষ্টা করব, অর্নিথোরিঙ্কাস, ঠিক আছে? অর্নিথোরিঙ্কাস নামে আমরা এটাকে চিনি, বা এর নামটা কিন্তু অর্নিথোরিঙ্কাস, সেটাও কিন্তু মনে রাখার চেষ্টা করব। আমি কিন্তু তোমাদের বারবার ক্লাসের মধ্যে বলেছি যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলোতে একটু সায়েন্টিফিক নেমের উপরে একটু বেশি ডিপেন্ডেন্স দেখিয়েছিল, বা সায়েন্টিফিক নেমগুলো কিন্তু একটু বেশি করে দিয়েছিল। তো সেই জন্য একটুখানি আমরা চেষ্টা করব যেই অ্যান্সারগুলো হচ্ছে বা যেই নামগুলো আমরা পড়ছি সেগুলো একটু সায়েন্টিফিক নেমগুলো জেনে নেওয়া, ঠিক আছে? তাহলে অর্নিথোরিঙ্কাস হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। তোমরা দেখতেই পাচ্ছ হংসচঞ্চুর যে আমাদের এখানে কি রয়েছে, ম্যামলদের মতো বা হচ্ছে স্তন্যপায়ীদের মতো লোম দেখতে পাচ্ছ। তার সঙ্গে সঙ্গে দেখো সরীসৃপদের মতো কিন্তু এটা একটু বুকে ভর দিয়ে চলার যে প্রবণতা এদের কিন্তু রয়েছে, ঠিক আছে? সরীসৃপদের মতো বুকে ভর দিয়ে চলার প্রবণতা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে সরীসৃপদের মতো এটা কিন্তু ডিম পাড়ছে, ঠিক আছে? সরীসৃপরা যেমন ডিম পাড়ে, এরাও কিন্তু সেই ডিম পাড়ছে এরা, ঠিক আছে? তাহলে এই সমস্ত যে বৈশিষ্ট্য, কানেক্টিং লিঙ্ক মানে ওদের মধ্যে কিন্তু দুটো প্রজাতিরই কিন্তু বৈশিষ্ট্য আমরা পাবো, যেমন সরীসৃপের বৈশিষ্ট্য পাবো, তার সঙ্গে সঙ্গে কিন্তু ম্যামাল বা স্তন্যপায়ীদের কিন্তু বৈশিষ্ট্য আমরা এখানে পাবো, ঠিক আছে? ওকে, তাহলে এই যে আর্কিওপটেরিক্স রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা জানি যে সরীসৃপ এবং পক্ষী, সরীসৃপ এবং পক্ষী তার মানে হচ্ছে কি না, আমরা যদি দেখি যে এভিস বা বার্ড শ্রেণী রয়েছে বা পক্ষী শ্রেণী রয়েছে, এবং তাদের সঙ্গে সঙ্গে সরীসৃপ যেটা রয়েছে, এদের মধ্যে কিন্তু একটা মিসিং লিঙ্ক আমরা এই আর্কিওপটেরিক্স কে বলবো। আর্কিওপটেরিক্স এর ছবিটা আমরা দেখেছি, যেখানে কিন্তু তার কিন্তু ডানাও রয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু তার পা রয়েছে এবং ল্যাজও কিন্তু রয়েছে। তার মানে কি তাদের শরীরে কিন্তু এই সরীসৃপ এবং কি করতে দেখা যাচ্ছে যে সরীসৃপ এবং কিন্তু আমাদের পক্ষী শ্রেণীর কিন্তু কিছু কিছু বৈশিষ্ট্য কিন্তু রয়েছে। তার সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব লাংফিশ। এই লাংফিশ কি হচ্ছে? লাংফিশ হচ্ছে মৎস্য এবং উভচর যাদেরকে আমরা বলছি, ঠিক আছে? মৎস্য এবং উভচর এদের মধ্যে কিন্তু কানেক্টিং লিঙ্ক হচ্ছে লাংফিশ। মৎস্য এবং উভচরদের মধ্যে কানেক্টিং লিঙ্ক হয়ে যাচ্ছে এই লাংফিশ, ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা দেখবো যেটা রয়েছে পেরিপেটাস। পেরিপেটাস হচ্ছে কি? পেরিপেটাস হচ্ছে আমরা দেখবো যে এখানে কিন্তু পেরিপেটাসদের মধ্যে আমাদের অঙ্গুরিমাল শ্রেণী
যেটা রয়েছে তাদের সঙ্গে কিন্তু অ্যানিলিডা এবং আর্থ্রোপোডা এদের মধ্যে কিন্তু একটা কানেক্টিং লিঙ্ক, অ্যানিলিডা এবং আর্থ্রোপোডার মধ্যে একটা কানেক্টিং লিঙ্ক হিসেবে কাজ করছে এই পেরিপেটাস। তাহলে এই কানেক্টিং লিঙ্কগুলো এবং মিসিং লিঙ্কগুলো কিন্তু আমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে, কোন কোন কার কার মধ্যে এই মিসিং লিঙ্কগুলো রয়েছে এবং কোন কোন প্রজাতির মধ্যে এদের মধ্যে রয়েছে, এগুলো কিন্তু আমাদেরকে, বা কোন কোন বর্গের মধ্যে কোন কোন শ্রেণীর মধ্যে রয়েছে সেটা কিন্তু আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, চলো তাহলে রাইট অ্যান্সারটা এখানে আমাদের কি হয়ে গেল, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোয়েশ্চেন নাম্বার 16 এর জন্য অপশন বি হয়ে গেল হংসচঞ্চু বা প্লাটিপাস, বা আমি যেটা বললাম যে অর্নিথোরিঙ্কাস। অর্নিথোরিঙ্কাস নামটাও কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে আমাদেরকে। চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 17। দেখো এখানে কিন্তু আরেকটা কোয়েশ্চেন দিয়েছে তোমাদেরকে যে রাইনিয়া কোন বিভাগ দুটির মধ্যবর্তী উদ্ভিদ। এখানেও কিন্তু দেখো উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু এই কানেক্টিং লিঙ্ক রয়েছে। তাহলে এখানে দেখতে পাচ্ছ রাইনিয়া, তোমরা কিন্তু পিকচারটা দেখতে পাচ্ছ রাইনিয়ার কেমন দেখতে হয় মোটামুটি, যে রাইনিয়া কিন্তু কোন দুটি বিভাগের মধ্যবর্তী, ব্রায়োফাইটা টেরিডোফাইটা বলেছে, টেরিডোফাইটা জিমনোস্পার্ম বলেছে, জিমনোস্পার্ম অ্যাঞ্জিওস্পার্ম বলেছে, আর একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী বলেছে। তাহলে রাইট অ্যান্সারটা আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার 17 এর জন্য কি হয়ে যাচ্ছে, এই ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা। ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা কি কি, ব্রায়োফাইটা মানে আমরা জানি মস, ঠিক আছে, ব্রায়োফাইটা মানে আমরা জানি মস, এবং টেরিডোফাইটা কি হয়ে যাচ্ছে, টেরিডোফাইটা আমরা জানি যে ফার্ন, ঠিক আছে, ফার্ন হয়ে যাচ্ছে টেরিডোফাইটা। ব্রায়োফাইটাকে আমরা আরেকটা বৈশিষ্ট্য মনে রাখবো, ব্রায়োফাইটার ক্ষেত্রে এদেরকে কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে উভচর বলা হচ্ছে, ব্রায়োফাইটাকে উদ্ভিদের উভচর বলা হচ্ছে। ঠিক আছে, যেমন প্রাণীদের ক্ষেত্রে আমরা উভচর দেখেছি, তেমন কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে উভচর বলা হচ্ছে এই ব্রায়োফাইটা বা মসকে। ঠিক আছে, তাহলে এই ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার মধ্যবর্তী হচ্ছে গিয়ে এই আমাদের রাইনিয়া। ঠিক আছে, ওকে নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। আচ্ছা এবারে দেখো কোয়েশ্চেন নাম্বার 18 কি বলছে, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কার মতবাদ। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, আগের ক্লাসে কিন্তু আমরা এই কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করছিলাম, বা সেখানে কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে কে বলছেন বা কার মতবাদটা হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। তাহলে অপশনগুলো দেখে নেব, রয়েছে মেন্ডেল, ল্যামার্ক, ডারউইন এবং ওয়াইজম্যান। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাবে, তোমরা কিন্তু ছবিটা দেখতে পাচ্ছ, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণটা কিভাবে কিন্তু তাদের বৈশিষ্ট্যটা কিন্তু তাদের পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে কিন্তু ট্রান্সফার হয়ে যাচ্ছে। ঠিক আছে, পরবর্তী বৈশিষ্ট্যের ক্ষেত্রে কিভাবে ট্রান্সফার হচ্ছে কিন্তু বৈশিষ্ট্যটা ভালো করে দেখতে পাচ্ছ তোমরা। ঠিক আছে, তাহলে এই যে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এই মতবাদটা দিয়েছিলেন আমাদের ল্যামার্ক। ঠিক আছে, ল্যামার্ক কিন্তু অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণের মতবাদটা দিয়েছিলেন। তাহলে তিনি কি বলেছিলেন, যে যারা একদম প্রাচীন বা হচ্ছে আদিম যে যারা জিরাফ ছিল, তারা কিন্তু তাদের গলা কিন্তু এত লম্বা ছিল না, তাদের কিন্তু ছোট গলাযুক্ত জিরাফই ছিল। যখন তাদের নিচের খাওয়ার শেষ হয়ে গেল আর কি, তার মানে তৃণভূমিতে যখন তাদের খাবারের অভাব ঘটলো, তখন কিন্তু তারা কি করলো, উঁচু গাছের পাতা খাওয়ার চেষ্টা করছে। এই যে পাতা খাওয়ার চেষ্টার যে বৈশিষ্ট্যটা তাদের মধ্যে গ্রো করছে, সেটা কিন্তু তাদের পরবর্তী প্রজন্মেও কিন্তু ট্রান্সফার হচ্ছে, তারাও কিন্তু খাওয়ার চেষ্টা করছে, এবং সেই নাগাল পাওয়ার জন্য তারা কিন্তু গলাটাকে কিন্তু ওপরের দিকে ওঠানোর চেষ্টা করছে। তাহলে এই বৈশিষ্ট্যটা কিন্তু পরবর্তী তাদের কিন্তু ট্রান্সফার হয়ে গেল, এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম কিন্তু তাদের গলাটা কিন্তু লম্বা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই মতবাদটা কিন্তু জিরাফের এই যে মতবাদটা বা অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এইটা কিন্তু দিয়েছিলেন ল্যামার্ক। ঠিক আছে, অপরদিকে ডারউইন কি বলছেন, ডারউইন বলছেন যোগ্যতমের উদ্বর্তন। ডারউইন কি বললেন, ডারউইন বললেন যোগ্যতমের উদ্বর্তন। তার মানে তিনি বললেন যে এই যে জিরাফের যে ব্যাপারটা, জিরাফ কিন্তু সমস্ত ধরনেরই ছিল, তার মানে লম্বা গলার জিরাফও ছিল এবং ছোট গলার জিরাফও ছিল। তিনি কি বললেন, যে যখনই হচ্ছে জীবনের সংগ্রাম ঘটলো, মানে খাওয়ার যখন শেষ হয়ে গেল, তখন কি ঘটলো না, লম্বা গলার জিরাফরা কিন্তু ওপরের খাবার সহজে খেতে পারলো, যারা ছোট গলার জিরাফ ছিল তারা কিন্তু খেতে পারলো না। এর ফলে কি হলো, ছোট গলার যে জিরাফরা তারা কিন্তু জীবন সংগ্রামে হেরে গেল এবং তারা অবলুপ্ত হয়ে গেল বা বিলুপ্ত হয়ে গেল। যারা লম্বা গলার জিরাফ তারাই কিন্তু বেঁচে থাকলো বা তারাই কিন্তু সার্ভাইভ করলো। ঠিক আছে, তার মানে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ হয়ে গেল ল্যামার্ক, আর ডারউইন বলছেন যোগ্যতমের উর্বর্তন। ঠিক আছে, যোগ্যতমের উর্বর্তন, এবং যারা কিন্তু ফিট হবে এবং সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, তিনি এটা কিন্তু বললেন। ঠিক আছে, আচ্ছা নেক্সট রয়েছে কি ওয়াইজম্যান। ওয়াইজম্যান কি করছেন, ওয়াইজম্যান হচ্ছে এই ল্যামার্কে ভুল প্রমাণ করার চেষ্টা করছেন। ওয়াইজম্যান কি করছেন, ল্যামার্কের ত্রুটি বের করার চেষ্টা করছেন, বা তিনি কিন্তু ল্যামার্কে ভুল প্রমাণ করার চেষ্টা করেছিলেন। ঠিক আছে, মেন্ডেল তো আমরা জানি ফাদার অফ জেনেটিক্স। ঠিক আছে, ফাদার অফ জেনেটিক্স, মেন্ডেলের নাম আর আলাদা করে কিন্তু
বলতে হবে না, ঠিক আছে, নাম তো শোনা ही होगा। চলো নেক্সট কোয়েশ্চেন। ওকে, বলছে দেখো ইওহিপ্পাস কোন প্রাণীর জীবাশ্ম, বা ইওহিপ্পাস হচ্ছে কোন প্রাণীর আদিমতম একটা রূপ। তাহলে অবশ্যই আমরা দেখে নিচ্ছি অপশনগুলো কি কি রয়েছে। পাখি রয়েছে, ঘোড়া রয়েছে, হাতি রয়েছে, মানুষ। তাহলে ইওহিপ্পাস, তাহলে ইওহিপ্পাস কার আমরা জানি যে ইওহিপ্পাস কিন্তু ঘোড়ার একটা আদিমতম রূপ বা ঘোড়ার একটা জীবাশ্ম আমরা বলবো ইওহিপ্পাস। তাহলে এখানে দেখো তোমরা ছবিটা দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে, ছবিটা দেখলেই বুঝতে পারবে ইওহিপ্পাসটা কেমন দেখতে ছিল। এবং ভালো করে খেয়াল করো তাদের যে 4 ফুট বা তাদের যে পাটা সেটা কেমন ছিল। দেখো তাদের কিন্তু পায়ে আঙ্গুল ছিল, ঠিক আছে, তাদের কিন্তু পায়ে আঙ্গুল ছিল এবং এইভাবে কিন্তু তারা একটু বেটে খাটো ছিল। এবং আদিম যে ঘোড়া বা আমরা বলবো যে মডার্ন যে হর্স, ঠিক আছে, এই মডার্ন হর্স বা আধুনিক কালের ঘোড়ার মতো কিন্তু তারা এত লম্বা ছিল না এবং তাদের পায়ে কিন্তু খুর ছিল না, তাদের কিন্তু আগে আঙ্গুল ছিল। তাহলে এই ধরনের বৈশিষ্ট্যগুলো কিন্তু আদিম ঘোড়ার মধ্যে ছিল, ঠিক আছে। তাহলে ইওহিপ্পাস হচ্ছে গিয়ে ঘোড়ার একটা জীবাশ্ম। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 20। বলছে দেখো নিচের কোনটি লিভিং ফসিল, লিভিং ফসিল নয়, নিচের কোনটি লিভিং ফসিল নয়। ভালো করে খেয়াল করে দেখো অপশনগুলো দিয়েছে কি, সিলাকান দিয়েছে, পেরিপেটাস দিয়েছে, লিমিউলাস দিয়েছে, আর্কিওপটেরিক্স দিয়েছে। লিভিং ফসিল, লিভিং ফসিল মানে জীবন্ত জীবাশ্ম। আমরা কিন্তু জানি লিভিং ফসিল আমরা কাকে বলবো, লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম আমরা কাকে বলবো। তার মানে কি, যে সমস্ত প্রাণীগুলো অনেক দিন ধরে পৃথিবীতে সার্ভাইভ করে আছে কিন্তু তার যে সমসাময়িক প্রাণীগুলো সেগুলো কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। তার মানে অনেকদিন আগেকার কোনো প্রাণী এখনো পর্যন্ত সার্ভাইভ করে রয়েছে কিন্তু তার সমসাময়িক বা তার সেই সময়কার যে সমস্ত প্রাণীগুলো তারা কিন্তু সবাই কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। তাহলে সেই সমস্ত প্রাণীদেরকে আমরা বলছি কি লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাবে এখানে, আমরা জানি যে আর্কিওপটেরিক্স, এটা কিন্তু এখনকার দিনে আমরা দেখতে পাই না, আর্কিওপটেরিক্স কিন্তু এখন বিলুপ্ত। তাহলে এই আর্কিওপটেরিক্সকে আমরা বলবো কি লিভিং ফসিল নয়, এ কিন্তু জীবন্ত জীবাশ্ম নয়। আর্কিওপটেরিক্স কি হচ্ছে, একটু আগে আমরা আর্কিওপটেরিক্স নিয়ে আলোচনা করছিলাম। এই আর্কিওপটেরিক্স কি হচ্ছে, এ হচ্ছে কিন্তু একটা মিসিং লিঙ্ক, কাদের মধ্যে না, পক্ষী এবং সরীসৃপদের মধ্যে কিন্তু একটা মিসিং লিঙ্ক। ভালো করে খেয়াল করলে দেখবে পাখির মতো কিন্তু এদের ডানা রয়েছে, তার সঙ্গে সঙ্গে দেখো এদের মুখের যে স্ট্রাকচারটা ভালো করে দেখো, দাঁত রয়েছে, ঠিক আছে। কিন্তু আমরা জানি যে পাখির ক্ষেত্রে কিন্তু দাঁত থাকে না, তাদের কিন্তু ঠোঁট থাকে। এদের কিন্তু সরীসৃপদের মতো দেখো লম্বা ল্যাজ রয়েছে সরীসৃপদের মতো, আবার পাখিদের মতো ডানাও রয়েছে। আরেকটা জিনিস ভালো করে খেয়াল করবে যে এদের কিন্তু এই যে ডানার যে সামনের যে পা অগ্রপদ যেটাকে আমরা বলছি, সেখানে কিন্তু তাদের কিন্তু কি রয়েছে, নখ রয়েছে, ঠিক আছে। তাদের যে অগ্রপদ, পাখির ডানাতে কিন্তু আমরা নখ দেখতে পাই না কিন্তু এদের দেখো ডানার মধ্যে কিন্তু নখ রয়েছে, অগ্রপদে কিন্তু নখ রয়েছে, তার সঙ্গে তাদের কিন্তু মুখের মধ্যে দাঁত রয়েছে। তাহলে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো কিন্তু সরীসৃপ এবং পক্ষী দুটোর সঙ্গেই কিন্তু এদেরকে জুড়ে দিচ্ছে। তো এই জন্য এটাকে আমরা বলছি মিসিং লিঙ্ক পক্ষী এবং সরীসৃপদের মধ্যে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, বলছে দেখো আধুনিক ঘোড়া ইকুয়াসের আবির্ভাব হয়েছিল, আধুনিক ঘোড়া ইকুয়াসের আবির্ভাব হয়েছিল কোন সময়ে। তাহলে বলেছে ইওসিন, মায়োসিন, প্লিস্টোসিন নাকি প্লায়োসিন। রাইট অ্যান্সার কি হয়ে যাবে, দেখো এইভাবে কিন্তু ঘোড়ার যে বিবর্তনটা এখানে তোমরা ছবিতে দেখলেই সহজে বুঝতে পারবে। তাহলে প্রথমে কি ছিল, প্রথমে আমরা দেখলাম যে ইওহিপ্পাস ছিল, তারপরে মেসোহিপ্পাস হলো, তারপরে মেরিচিপ্পাস, তারপরে প্লায়োহিপ্পাস, তারপরে কিন্তু এসছে আমাদের ইকুয়াস বা আধুনিক ঘোড়া, যেটাকে আমরা আধুনিক ঘোড়া বলছি, সেটা হচ্ছে আমাদের এই আধুনিক ঘোড়া, ঠিক আছে। ঘোড়ার কিন্তু একদম আদিমতম রূপ হচ্ছে এরকম ছিল, দেখো অনেকটাই ছোট ছিল ঘোড়ার যে আদিমতম রূপ এবং তার সঙ্গে সঙ্গে তাদের পায়ে কিন্তু আঙ্গুল ছিল। কিন্তু বর্তমান ঘোড়া দেখো অনেকটাই লম্বা এবং তার সঙ্গে সঙ্গে তাদের পায়ে কিন্তু কোনো রকম কোনো আঙ্গুল নেই, সেখানে কিন্তু খুর চলে এসেছে। তার মানে তাদের যে দৌড়ানো, এই যে অভিযোজনটার জন্য, জোরে ছোটার অভিযোজনের জন্য তাদের কিন্তু আঙ্গুলগুলো বিলুপ্ত হয়ে গিয়ে সেখানে কিন্তু খুরের আবির্ভাব ঘটেছে। তাহলে রাইট অ্যান্সারটা কি হয়ে যাবে, আধুনিক ঘোড়া ইকুয়াসের আবির্ভাব হয়েছিল কোন সময়ে। তাহলে রাইট অ্যান্সারটা এখানে আমাদের হয়ে যাচ্ছে প্লিস্টোসিন পিরিয়ড, ঠিক আছে। অপশন সি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশন সি হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে। নেক্সট কোয়েশ্চেন আমাদের কাছে কি রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 22। কোয়েশ্চেন নাম্বার 22 এ কি বলছে দেখো, বলছে ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হওয়ার কারণ। ক্যাকটাসের পাতাগুলো এইভাবে কিন্তু কাঁটাতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ক্যাকটাসের পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়ে যাচ্ছে, তার কারণ কি।
বলছে সালোক সংশ্লেষের জন্য, বাষ্পমোচন বৃদ্ধির জন্য, বাষ্পমোচন রোধের জন্য, নাকি শ্বাসকার্য বৃদ্ধির জন্য? তাহলে ক্যাকটাসের পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়ে যাচ্ছে কেন? তার কারণ কি? আমরা জানি যে ক্যাকটাস হচ্ছে কি মরু অঞ্চলে বা মরুভূমিতে জন্মায়, সেক্ষেত্রে সেখানে কিন্তু তাদের তীব্র জল কষ্টের মধ্যে পড়তে হয় বা তাদের কিন্তু জলের অভাব দেখা দেয়। তাহলে সেই জন্য তারা তাদের শরীর থেকে যাতে এক্সট্রা জল বেরিয়ে না যায় বা বাষ্পমোচন যাতে বেশি না হয়, সেই জন্য বাষ্পমোচন রোধের জন্যই কিন্তু তারা তাদের পাতাগুলো কিন্তু কাঁটায় রূপান্তরিত করে দেয়। ঠিক আছে, এইভাবে পাতাগুলোকে তারা কাঁটায় রূপান্তরিত করে দেয় এবং তার সঙ্গে সঙ্গে আমরা জানি যে এদের কাণ্ডটা কিন্তু রসালো হয়। ঠিক আছে, কাণ্ডটা রসালো হয়। এই সমস্ত অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো কিন্তু ওদের এই মরুভূমি অঞ্চলে জন্মানোর জন্যই কিন্তু ঘটেছে। ঠিক আছে, তোমরা কিন্তু ছবিতে বেশ ভালোভাবে বুঝতে পারছো যে পাতাগুলো কিভাবে কাঁটাতে রূপান্তরিত হয়ে গেছে এবং তাদের কাণ্ডগুলো কিন্তু খুবই স্ফীত এবং রসালো। ঠিক আছে, চলো, এবং এদের কাণ্ডের উপরে কিন্তু একটা মোমের আবরণ বা কিউটিকলের আবরণ দেওয়া থাকে যাতে কিন্তু এক্সট্রা জল কোনোভাবেই বাষ্প আকারে বেরিয়ে যেতে না পারে। তাহলে বাষ্পমোচন বৃদ্ধির জন্য কিন্তু ক্যাকটাসের পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হচ্ছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি বলছে? জলে মাছকে চাপ তাপ বুঝতে সাহায্য করে কোন অঙ্গ? জলের মধ্যে মাছ যখন সাঁতার কাটছে বা জলের মধ্যে যখন মাছ রয়েছে তখন জলের চাপ এবং জলের তাপ এই সমস্ত বুঝতে সাহায্য করছে কোন অঙ্গ? তাহলে অপশনগুলো রয়েছে, দেখো, বলছে পটকা, পাখনা, স্পর্শেন্দ্রীয় রেখা, নাকি ফুলকা। কোনটা হবে রাইট অ্যান্সার? আমরা জানি যে জলের মধ্যে মাছকে চাপ তাপ ইত্যাদি বুঝতে সাহায্য করছে মাছের যে স্পর্শেন্দ্রীয় রেখা রয়েছে। আমাদের যেমন সেন্স অর্গানগুলো রয়েছে, আমাদের যেমন 5টা সেন্স অর্গান রয়েছে, তেমনই এই স্পর্শেন্দ্রীয় রেখা, ঠিক আছে, এই স্পর্শেন্দ্রীয় রেখা যেটা আমরা দেখতে পাচ্ছি এই যে মাছের একদম বডির মিডল বরাবর রয়েছে, ঠিক আছে, এই স্পর্শেন্দ্রীয় রেখাই কিন্তু তাকে হেল্প করছে জলের চাপ তাপ ইত্যাদি বোঝার জন্য। এটাই কিন্তু তাদের সেন্স অর্গান হিসেবে কাজ করছে। ঠিক আছে, এটাই কিন্তু তাদের সেন্স অর্গান হিসেবে কাজ করছে। তো দেখতেই পাচ্ছ এদের মধ্যে কিন্তু এইভাবে কিন্তু তাদের এই স্পর্শেন্দ্রীয় রেখাটা কিন্তু রয়েছে ছবিতে। ঠিক আছে, ওকে, তো এখানে নার্ভ গুলো রয়েছে দেখতে পাচ্ছ, সেন্সরি নার্ভ গুলো। এই সেন্সরি নার্ভ গুলো কিন্তু তাদের সেন্স অর্গান হিসেবে কাজ করছে এবং তাদের কিন্তু এই যে তাদের যে বিভিন্ন রকম চাপ বা তাপ এই সমস্ত যে অনুভূতিগুলো, এই অনুভূতিগুলো কোথায় নিয়ে যাচ্ছে? তাদের কিন্তু ব্রেনের মধ্যে নিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু সেটাকে ফাংশনটা সেভাবে বুঝতে পারছে। ঠিক আছে, ওকে, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে আমাদের? কোয়েশ্চেন নাম্বার 24 বলছে পায়রার পুচ্ছ পালকের মোট সংখ্যা, পায়রার যে একদম লেজের দিকে যে পালকগুলো রয়েছে, এই যে পালকগুলো, এটার মোট সংখ্যা কতগুলো? পায়রার পুচ্ছ পালকের মোট সংখ্যা, পায়রার পুচ্ছ পালকের মোট সংখ্যা অপশন দিয়েছে, দেখো, 10টি, 12টি, 8টি, নাকি 18টি। কোনটা হবে রাইট অ্যান্সার? আমরা জানি যে পায়রার পুচ্ছ পালক বা পায়রার যে লেজের দিকে যে পালকগুলো রয়েছে কতগুলো রয়েছে? 12টি রয়েছে সেখানে। ঠিক আছে, রেক্ট্রিসেস, রেমিজেস ইত্যাদি নামের যে পালকগুলো রয়েছে সেগুলো কিন্তু পায়রাকে ওড়ার জন্য বিশেষভাবে সাহায্য করছে। ঠিক আছে, চলো, তাহলে 12টি কিন্তু এখানে পালক রয়েছে। তার সঙ্গে সঙ্গে আমরা জানি যে 9টি বায়ুথলি রয়েছে পায়রার দেহে। এই বায়ুথলিগুলো কি করছে? তাকে কিন্তু ওড়ার জন্য এবং বেশিক্ষণ কিন্তু বাতাসে ভেসে থাকার জন্য তাকে কিন্তু সাহায্য করছে। ঠিক আছে, ওকে, নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 25 কি বলছে? একটি ভাইরাস ঘটিত রোগ, একটি ভাইরাস ঘটিত রোগ। তাহলে ভাইরাস ঘটিত রোগ কোনটা? অপশনগুলো দেওয়া রয়েছে, দেখো, টাইফয়েড, ম্যালেরিয়া, কলেরা, কোভিড। কোনটা হবে রাইট অ্যান্সার? তাহলে দেখো, টাইফয়েড, ম্যালেরিয়া বা কলেরা এগুলো কিন্তু কোনোটাই ভাইরাস ঘটিত রোগ নয়। ভাইরাস ঘটিত রোগ কোনটা? আমরা একটু ভালো করে দেখলেই কিন্তু বুঝতে পারবো যে এই যে কোভিড বা কিছুদিন আগেই কিন্তু আমরা এইটা কাটিয়ে উঠেছি, করোনা ভাইরাসের কথা আমরা বলছিলাম, বা কোভিড-19 যেটা ছিল। ঠিক আছে, ভাইরাসগুলো দেখতে কিন্তু এরকম হয়। ঠিক আছে, তাদের ক্ষেত্রে এই যে উপরের যে এগুলোকে বলা হচ্ছে স্পাইক প্রোটিন। ঠিক আছে, ভাইরাসের যে উপরে তোমরা দেখতে পাচ্ছ এই সুন্দর দেখতে স্ট্রাকচার গুলো, এটা কিন্তু স্পাইক প্রোটিন। এবং ভাইরাসগুলো এত সুন্দর দেখতে হলেও এরা কিন্তু আমাদের জন্য খুবই ক্ষতিকর এবং আমাদের জন্য কিন্তু মৃত্যুর কারণ হয়ে ওঠে অনেক সময়। ঠিক আছে, আচ্ছা, এবারে আমরা দেখে নেব কলেরা বা টাইফয়েড, এই দুটো কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত। কলেরা আমরা জানি, কলেরার যে পজিটিভ যে প্যাথোজেনটা তার নাম কি? ভিব্রিও কলেরি। ঠিক আছে, ভিব্রিও কলেরি আমরা জানি পজিটিভ প্যাথোজেনটা ভিব্রিও কলেরি। আর টাইফয়েডের ক্ষেত্রে আমরা জানি, টাইফয়েডের ক্ষেত্রে কি হচ্ছে? সালমোনেল্লা টাইফি। সালমোনেল্লা টাইফি, আমরা নামগুলো একটু ভালো করে মনে রাখার চেষ্টা করব। পজিটিভ প্যাথোজেন গুলো কলেরার ক্ষেত্রে ভিব্রিও কলেরি, এইটা কিন্তু দেখতে কমা আকৃতির হয়। ঠিক আছে, এটা দেখতে কমা শেপের হয়। ঠিক আছে, আর টাইফয়েডের ক্ষেত্রে আমরা বললাম যে সালমোনেল্লা টাইফি।
আর ম্যালেরিয়াটা কার কারণে হচ্ছে? ম্যালেরিয়াটা হচ্ছে কিসের জন্য? ম্যালেরিয়া আমরা জানি এটা কিন্তু একটা প্রোটোজোয়া বা আদ্যপ্রাণী ঘটিত একটা রোগ, ঠিক আছে। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স কিন্তু ম্যালেরিয়া রোগের জন্য দায়ী, ঠিক আছে। স্ত্রী অ্যানোফিলিস মশা কিন্তু এটাকে বয়ে নিয়ে আসছে আমাদের কাছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, কোয়েশ্চেন নাম্বার 26। আচ্ছা, এবারে বলেছে দেখো, নিম্নের কোন শস্যটি মাটিতে N2 এর পরিমাণ বৃদ্ধি করে? তার মানে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করছে কোন শস্য? বলছে সূর্যমুখী, মটরশুঁটি, আলু নাকি জোয়ার? কোনটা রাইট অ্যান্সার হবে? আমরা জানি যে সিম্বি গোত্রীয় উদ্ভিদগুলো যেগুলো রয়েছে তাদের মূলে কে থাকে? তাদের মূলে থাকে রাইজোবিয়াম। তাহলে এই রাইজোবিয়াম কি করছে? বাতাস থেকে নাইট্রোজেন শুষে নিয়ে তারা কিন্তু মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারছে, বা বাতাসের নাইট্রোজেন কিন্তু তারা মাটিতে মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখছে এই রাইজোবিয়াম। তাহলে সিম্বি গোত্রীয় উদ্ভিদের মধ্যে কে পড়ছে এখানে? আমরা দেখতে পাচ্ছি যে মটরশুঁটি রয়েছে। এই মটরশুঁটি কিন্তু কি করছে? মাটির মধ্যে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধিতে সহায়তা করছে মটরশুঁটি, ঠিক আছে। তাহলে সিম্বি গোত্রীয় উদ্ভিদগুলোর নামগুলো মনে রাখতে হবে। এগুলো কি করছে? মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়াচ্ছে। কিভাবে? তাদের মূলে কি থাকছে? তাদের মূলে কিন্তু রাইজোবিয়াম নামক এক ধরনের ব্যাকটেরিয়া থাকছে, যারা কিন্তু বাতাসে নাইট্রোজেনটাকে মাটিতে মিশিয়ে দিতে পারছে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 27 কি রয়েছে? আচ্ছা, বলছে ভিটামিন বি তৈরি হয় যে ছত্রাক থেকে, সেটি হলো, যে ছত্রাক থেকে ভিটামিন বি তৈরি হয়, তোমরা ছবিটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এটা কিসের ছবি? আচ্ছা দেখো অপশনগুলো, বলছে ইস্ট রয়েছে, পেনিসিলিয়াম রয়েছে, পাক্সিনিয়া রয়েছে, কোনোটাই নয়। তাহলে ভিটামিন বি তৈরি হচ্ছে কার থেকে? ভিটামিন বি তৈরি হচ্ছে কিন্তু আমরা জানি যে ছবিটা যেটা দেওয়া রয়েছে সেটা কিন্তু ইস্টের ছবি। তাহলে এই ইস্ট থেকেই কিন্তু ভিটামিন বি তৈরি হচ্ছে, ঠিক আছে। ইস্ট থেকেই কিন্তু ভিটামিন বি তৈরি হচ্ছে। ইস্ট হচ্ছে একটা উপকারী ছত্রাক। তার সঙ্গে সঙ্গে পেনিসিলিয়াম নোটেটাম থেকে পেনিসিলিন তৈরি হচ্ছে, পেনিসিলিয়াম নোটেটাম থেকে। পেনিসিলিন হচ্ছে অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। আলেকজান্ডার ফ্লেমিং প্রথম কিন্তু এই পেনিসিলিয়াম নোটেটাম থেকে পেনিসিলিন কিন্তু আবিষ্কার করেছিলেন। ওকে, চলো নেক্সট। তাহলে এই পেনিসিলিয়াম বা ইস্ট এগুলো হচ্ছে কিন্তু আমাদের জানি যে এগুলো হচ্ছে উপকারী ছত্রাক, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? কোয়েশ্চেন নাম্বার 28 বলছে দেখো, হার্ট মারমার কিসের ত্রুটি নির্দেশ করে? মারমারিং অফ হার্ট বা হার্ট মারমার কিসের ত্রুটি নির্দেশ করছে? অপশনগুলো ভালো করে দেখো। বলছে এভি নোড, বলছে কপাটিকা, তারপরে রয়েছে এসএ নোড, তারপরে রয়েছে ফুসফুসীয় ধমনী। তাহলে মারমারিং অফ হার্ট বা হার্টের যে মর্মর ধ্বনি সেটা কিসের ত্রুটি নির্দেশ করছে? হার্ট মারমারিং নির্দেশ করছে কপাটিকা বা আমাদের যে ভালভ গুলো রয়েছে এই ভালভের ত্রুটিগুলোকে কিন্তু নির্দেশ করছে মারমারিং অফ হার্ট। তাহলে দেখো ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে, এই যে আমাদের বাম অলিন্দ এবং বাম নিলয় রয়েছে, লেফট আট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকল, এদের মধ্যে কি রয়েছে? মিট্রাল ভালভ বা বাইকাস্পিড ভালভ আমরা বলি, দ্বিপত্র কপাটিকা। আর আমাদের ডান অলিন্দ এবং ডান নিলয়ের মধ্যে রয়েছে কি? ট্রাইকাস্পিড বা ত্রিপত্র কপাটিকা, ঠিক আছে। এইগুলো যখন আমাদের কোন রকম কোনো প্রবলেম দেখা দেয় বা এগুলো যখন ঠিকঠাক ভাবে ফাংশন করতে পারে না, তখন কিন্তু এই মারমারিং অফ হার্ট বা হার্টের মর্মর ধ্বনি শুনতে পাওয়া যায়, ঠিক আছে। এভি নোড এবং এসএ নোড আমরা জানি, এসএ নোড এবং এভি নোড কি করছে? এগুলো কিন্তু ছন্দ নিয়ামক হিসেবে কাজ করছে, এসএ নোড এবং এভি নোড। এখানে এভি নোডকে আমরা বলবো কি? এভি নোডকে আমরা বলবো রিজার্ভ পেসমেকার, ঠিক আছে, রিজার্ভ পেসমেকার। আর একে আমরা বলবো এসএ নোডকে কি বলবো? এটাকে আমরা বলবো ন্যাচারাল পেসমেকার, ঠিক আছে। ওকে, তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের থাকছে আমাদের এই যে হার্টের যে কি রয়েছে, হার্টের যে মাসল গুলো রয়েছে এগুলোকে কিন্তু পেসমেকার বা এগুলো কিন্তু এই যে সংকোচন প্রসারণে সাহায্য করছে কে? এসএ নোড। এবং এসএ নোড যখন বাই চান্স কোনো কারণে ফেল করে সেক্ষেত্রে কিন্তু এভি নোড কিন্তু ফাংশনটা শুরু করছে, ঠিক আছে। এইগুলোতে দেখো অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা গুলো তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। ভালো করে কিন্তু তোমরা এখানে পিকচারটা একটু যদি স্টাডি করো তাহলে কিন্তু খুব ভালোভাবে কিন্তু বুঝতে পারবে। হার্টের যখন তোমরা ভালভ গুলো পড়ছো বা এসএ নোড, এভি নোড এগুলো যখন পড়ছো তখন কিন্তু একটু চেষ্টা করতে হবে তোমাদেরকে একটু ছবিটা দেখে দেখে পড়া, তাহলে কিন্তু সহজে ভালোভাবে মনে থাকে, ঠিক আছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 29, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 29 আমাদের সেটের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন কি বলছে? বলছে নিম্নলিখিত ভিটামিনগুলির মধ্যে কোনটি সাধারণত মূত্রের সঙ্গে নির্গত হয়?
নিম্নলিখিত ভিটামিনগুলির মধ্যে কোনটি সাধারণত মূত্রের সঙ্গে নির্গত হয়? তাহলে অপশনগুলো দেখো, বলছে ভিটামিন কে, বলছে ভিটামিন বি, ভিটামিন সি নাকি ভিটামিন ডি। তাহলে রাইট অ্যান্সার কি হবে? মূত্রের সঙ্গে সাধারণত নির্গত হয় আমাদের ভিটামিন সি। ঠিক আছে, এই ভিটামিন সি কিন্তু মূত্রের সঙ্গে নির্গত হচ্ছে এবং ভিটামিন সি এর সোর্স গুলো তোমরা কিন্তু এই ছবিতে সুন্দরভাবে দেখতে পাচ্ছ। ঠিক আছে, কমলা লেবু বা যে কোনো ধরনের কিন্তু আমরা টক জাতীয় ফলের মধ্যে কিন্তু ভিটামিন সি পেয়ে থাকি। টমেটো, কমলা লেবু বা পাতি লেবু এই ধরনের যে রয়েছে এগুলোর মধ্যে কিন্তু ভিটামিন সি রয়েছে এবং ভিটামিন সি আমাদের কিন্তু ইমিউন সিস্টেম ডেভেলপ করতে কিন্তু খুব হেল্প করছে। তার সঙ্গে সঙ্গে ভিটামিন সি কি করছে? ভিটামিন সি কিন্তু ভিটামিন সি এর অভাবজনিত রোগটা হচ্ছে স্কারভি। ঠিক আছে, ভিটামিন সি এর অভাবজনিত রোগটা হচ্ছে স্কারভি। এই জন্য ভিটামিন সি কে আমরা কি বলবো? অ্যান্টি স্করবিউটিক ফ্যাক্টর। ঠিক আছে, ভিটামিন সি কে আমরা বলবো অ্যান্টি স্করবিউটিক ফ্যাক্টর। আচ্ছা, ভিটামিন ডি কি করছে? ভিটামিন ডি আমরা জানি যে আমাদের কিন্তু রিকেট রোগ প্রতিরোধ করতে সাহায্য করছে। রিকেট রোগ বা অস্টিওম্যালাসিয়া আমরা বলবো, হাড়ের ক্ষয় যেটাকে আমরা বলছি। ঠিক আছে, রিকেট রোগ যেহেতু প্রতিরোধ করছে এবং অস্টিওম্যালাসিয়া প্রতিরোধ করছে, এই জন্য এটাকে আমরা বলছি কি? অ্যান্টি র্যাকাইটিক ফ্যাক্টর। ভিটামিন ডি কে আমরা বলবো অ্যান্টি র্যাকাইটিক ফ্যাক্টর, যেহেতু সে রিকেট রোগকে প্রতিরোধ করছে। আচ্ছা, বাকি কে থাকলো? আমাদের দেখো ভিটামিন কে রয়েছে। ভিটামিন কে কি করছে? আমাদের রক্ত তঞ্চনে সাহায্য করছে। ঠিক আছে, ভিটামিন কে কি করছে? রক্ত তঞ্চনে সাহায্য করছে। এই জন্য এটাকে আমরা কি বলছি? অ্যান্টি হেমারেজিক ফ্যাক্টর বলছি। ঠিক আছে, আচ্ছা, এবারে ভিটামিন বি তো আমরা জানি ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে অনেক ভিটামিনই রয়েছে, তাহলে তাদের কিন্তু রেসপেক্টিভ ফাংশনস গুলো রয়েছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল কি? ভিটামিন সি, যেটাকে আমরা সাধারণত দেখতে পাই বা সাধারণত যেটা মূত্রের সঙ্গে নির্গত হচ্ছে। ঠিক আছে, ওকে, চলো লাস্ট বাট নট লিস্ট আমাদের আজকে সেটের কি রয়েছে? মানুষের গেঁটে বাত হয়। ঠিক আছে, দেখতে পাচ্ছ গেঁটে বাত। এই যে গেঁটে বাতের কারণটা কি? বলছে আয়োডিনের অভাবে, থাইরক্সিনের অধিক নিঃসরণের ফলে, ইউরিক অ্যাসিড জমা হলে নাকি ফর্মিক অ্যাসিডের অধিক মুক্তি ঘটলে। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে? আমাদের যখন হাড়ের যে অস্থি সন্ধিগুলো রয়েছে বা হাড়ের যে জয়েন্টস গুলো রয়েছে, ওই জয়েন্টের মধ্যে যদি ইউরিক অ্যাসিডের ডিপোজিট বা ইউরিক অ্যাসিড জমাটা খুব বেশি পরিমাণে হয়ে যায়, এই ইউরিক অ্যাসিড বেশি জমা হওয়ার কারণেই কিন্তু আমাদের হাড়ের মধ্যে কিন্তু এই গেঁটে বাত, যেটাকে আমরা বলছি গাউট। ঠিক আছে, এই গাউট বা গেঁটে বাত কিন্তু এখানে আমরা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে ইউরিক অ্যাসিড ডিপোজিট যদি বেশি হয়ে যায় আমাদের অস্থি সন্ধিগুলোতে বা বোন জয়েন্টে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই গেঁটে বাতের মতো এই ধরনের কিন্তু ডিজিজ গুলো কিন্তু আমরা দেখতে পাবো। ঠিক আছে, চলো তাহলে এখানে কিন্তু আজকে আমাদের সেটটা কমপ্লিট হচ্ছে। এরপরে কিন্তু তোমরা একদম ইউজুয়ালি যেমন আমাদের অ্যান্সার কি পেয়ে থাকো, অ্যান্সার কি কিন্তু এখানে দেওয়াই রয়েছে, তোমরা কিন্তু নিজেরা ভালো করে প্র্যাকটিস করতে পারবে এবং এখান থেকে কিন্তু তোমরা নিজেরা নিজের অ্যান্সারগুলোকে অ্যানালাইজ করতে পারবে। তো অবশ্যই করে সবাই কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো। সামনে কিন্তু তোমাদের এক্সাম ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসছে। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই করে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের অন্য কোনো টপিকের উপরে ক্লাস প্রয়োজন কিনা সেটাও কিন্তু তোমরা জানাতে পারো। এবং এই ক্লাসগুলোর ফ্রি পিডিএফস গুলো পাওয়ার জন্য তোমরা কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে তোমরা জয়েন করবে। লিংক কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে গেলে পেয়ে যাবে। ক্লাসগুলো যারা যারা করছো, তোমাদের যদি ক্লাসগুলো থেকে কোনো রকম কোনো প্রবলেম থাকে, কোনো রকম কোনো কোয়ারি থাকে, কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে তোমরা জয়েন করে তোমরা কিন্তু তোমাদের প্রবলেমগুলো জানাতে পারো। আমরা কিন্তু সেগুলোকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবে, ভালো করে প্র্যাকটিস করতে থাকো। টাটা, থ্যাংক ইউ।